আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। তফসিল ঘোষণার পর থেকে অনুমোদনহীন সব সমাবেশ বন্ধ রাখার নির্দেশ, প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি বৈঠকে সিদ্ধান্ত। প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ, সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত ও বুধ অথবা বৃহস্পতিবার ঘোষণার সম্ভাবনা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়, নিজস্ব অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের নতুন আয়োজন, সবুজ সুরের সন্ধানে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় সামাজিক মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইটালির রোমে বর্ণবাদ বিরোধী র্যালির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সংবাদ সংগ্রহ করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। আমরা জানি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। তাদের কাছ থেকে আপনি সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদি, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত। এর চেয়েও বড় কথা যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, শনিবার সর্বশেষ যে ব্রিফটা করেছিলেন মেডিকেল বোর্ডের তরফে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তারপর থেকে কিন্তু মেডিকেল বোর্ডের তরফে কোনো ধরনের তথ্য গণমাধ্যমকে দেয়া হয়নি। একই সাথে দলীয়ভাবেও কোনো তথ্য জানানো হয়নি। তবে বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, ঠিক একই রকম অবস্থায় উনি দিন পার করছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, এবং তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা পর্যবেক্ষণে 17 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে। এবং আপনারা জানেন সেই যে মেডিকেল বোর্ডের মধ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, লন্ডন সহ 17 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে এবং বোর্ডগুলো দিনে 2-3 বার বসে। আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল বোর্ড বসেছে বলে জানতে পারি নাই। তবে যেটা জেনেছি যে রাতের দিকে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। সারাদিনে যে রিপোর্টগুলো আসে, আপনি জানেন যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একজন রোগীর নিবিড় পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ডাক্তাররা পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের যে জন হপকিন্স ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও লন্ডনের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে বিশেষজ্ঞ এবং বিশ্বের খ্যাতিমান যে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সমন্বয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটা পর্যালোচনা হয়। পর্যালোচনা করেই কিন্তু একটা ধরনের সিদ্ধান্ত আসে। কিন্তু জাতির কাছে গত কদিন ধরে যে প্রশ্নটা ছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং অলিখিতভাবে একটা ডেডলাইন ছিল যে মঙ্গলবার তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু এর আগে একটা কথাই ছিল যে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা বিবেচনায় অনুমতি দেয় কিনা। আসলে যেটা জানার কথা সেটা হলো যে মেডিকেল বোর্ড কিন্তু শনিবারের পর থেকে আর কোনো ধরনের তথ্য দেয়নি গণমাধ্যমকে। স্বভাবতই আমরা ধরে নিচ্ছি যেহেতু মেডিকেল বোর্ড কোনো তথ্য জানাচ্ছে না এবং দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি নেই বলেই হয়তো তারা তথ্য দিচ্ছে না। এবং আমরা আসলে অপেক্ষা করছি রাতের দিকে পরবর্তী বুলেটিনে হয়তো আমি কিছু জানাতে পারবো, কারণ আমি জেনেছি এর মধ্যে 2-1 চিকিৎসক যারা কথা বলছেন এবং রাতে একটা বোর্ড মিটিং বসার কথা রয়েছে। মেহেদি, কেকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও তথ্য জানতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এ পর্যায়ে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও জানানো হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়। বর্তমানে এটি সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে কাজ করবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তফসিল ঘোষণার প্রস্তুতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের ভাষণ। এখন অপেক্ষা ঘোষণার। কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন, বুধ কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 বিচারক চেয়েছেন CEC। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচনের বেশিরভাগ প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোটের প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে পুরো কমিশন। রীতি অনুযায়ী তফসিলের বিষয়টি অবহিত করতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবে নাসির উদ্দিন কমিশন। বুধবারই তফসিলের ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ গণমাধ্যমকে বলেছেন, বুধ বা বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করেন তিনি। আমরা মনে করতেছি যে শিডিউল ঘোষণা করলে পরিস্থিতি দিন ভালো হবে। যখন আপনাকে দায়িত্ব দেব, আপনি দায়িত্ব দিলেই একরকম জিনিস আপনাকে দিয়েছি, যখন দায়িত্ব দিব আপনি দায়িত্ব পাবেন। দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান সিইসি। পরে এ নিয়ে কথা বলেন তিনি। কার্টিসি কল আছে না একটা, এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। সহযোগিতা চেয়েছেন কিনা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করি। সিইসি জানান, যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে আরপিও আবারও সংশোধন করা হয়েছে। এতে পোস্টাল ভোট, সাধারণ ভোটের সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিলের বিধান রাখা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নয়ন করা হবে। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন, শুধু কথার ফুলঝুরি দিয়ে দেশ চলে না, প্রয়োজন পরিকল্পনার, যা একমাত্র বিএনপির আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির দেওয়া পরিকল্পনাগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়। আলোচনার তৃতীয় দিনেও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা বাস্তবায়নের কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির কথা বলেন তিনি। আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, যে সরকার নির্বাচিত হবে, এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে, এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না,
কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে। যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই, মাঠে চলে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, পরিকল্পনার 40 ভাগও যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে জনগণ বিএনপিকে মনে রাখবে। একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। দেশের নারীরা বাংলাদেশকে বিশ্বের সামনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মেয়েদের পক্ষে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া সম্ভব। বেগম রোকেয়া দিবসের আলোচনায় তিনি বলেন, 100 বছর পার হয়ে গেলেও আর রোকেয়া পাওয়া যায়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে দেয়া হয়েছে রোকেয়া পদক। এবছর নারী শিক্ষায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস ভূষিত হলেন বেগম রোকেয়া পদকে। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, একইভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পদকপ্রাপ্তরা। আজকে যারা পুরস্কার পেল, তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। এটা যুগান্তকারী পুরস্কার, যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। অধ্যাপক ইউনূস বলেন, জাতির ব্যর্থতা হচ্ছে এখনো দ্বিতীয় কোনো রোকেয়া পাওয়া যায়নি। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। 100 বছর পরে কি হলো, কত অগ্রসর হলাম। 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল, আমরা নির্বাক তাকিয়ে দেখলাম। অধ্যাপক ইউনূস বলেন, বেগম রোকেয়া কোনো কাজ সমাজকে বাদ দিয়ে করেননি, সবসময় সমাজের সবাইকে নিয়েই এগিয়ে গেছেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সেফ হাউস নামে একটি কক্ষে রেখে জুলাই আন্দোলন থেকে সরে আসতে ডিজিএফআই বারবার চাপ দেওয়ার পাশাপাশি তাদের নির্যাতন করেছিল। এজন্য শেখ হাসিনা সহ দায়ী ব্যক্তিদের বিচার চেয়েছেন তিনি। আর 26 জনকে গুম এবং নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 14 ডিসেম্বর আদেশ দিবেন ট্রাইব্যুনাল 1। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে সকালেই ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আবু সাইদকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাদের হামলার ঘটনা তুলে ধরেন তিনি। এরপর আন্দোলন থেকে সরে আসতে গোয়েন্দা সংস্থা তাদের যে চাপ প্রয়োগ করেছিল তারও বিবরণ দেন। সেই সময়ে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এই ঘটনা অজানাই থেকে গেছে বলে আদালতকে জানান হাসনাত। 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই। ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। হাসিনা সব কিছুকে আসলে
হচ্ছে নিয়ন্ত্রণ করেছিল, মিলিটারি, মিডিয়া এবং হচ্ছে জুডিশিয়ারি, এই তিনটা ব্যবস্থাকে, যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন উভয় পক্ষের আইনজীবী। সেই সময়ে ৩ জনে ওই ডিজিএফ এ কর্মরত ছিলেন না, অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই। পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না। আমাদের যে ১৩ জন আসামি রয়েছে, ১৩ জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি। এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। সকালে কারাগারে থাকা ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। শুধু বিনোদন মাধ্যম হিসেবে নয়, মানুষের জীবন এবং সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত। মানুষের হৃদয়কে প্রভাবিত করতে গানের প্রভাবকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার প্রস্তুতি তৈরিতে অভিনব আয়োজন করেছে পিওজে মিউজিক ক্লাব। সবুজের সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট নামের এই আয়োজন প্রকৃতির সঙ্গে মানুষের সহ অবস্থানের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত জানাচ্ছেন মোশাহিদ রনি। ব্যস্ত নাগরিক জীবনে প্রতিনিয়ত হারাতে বসেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সুর। যে সুরে উঠে আসে প্রাণ, প্রকৃতি ও মানুষ, সেসব সুর তথা গান পুনরুজ্জীবিত করতে দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের ঐতিহ্যবাহী সহাবস্থানের জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা আয়োজকদের। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে, তাই এই বছর একটি বয়সসীমা রাখা হয়েছিল। পিওজে মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে। আসুন সবাই সবুজ সুরে রাঙাই জীবন। আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পিওজে মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন, কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই। গান যদিও সরাসরি বাঁধ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গান আমরা কে না ভালোবাসি, সবাই কিন্তু গানকে ভালোবাসি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে, কিন্তু আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করবে। মূলত একটি উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, এ ব্যাপারটিকে কিন্তু প্রাধান্য দেব আমরা। যারা লুকিয়ে আছে যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশে, তারা আবারও সুযোগ নিতে পারবে। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা 16 জনকে। তাদের ভেতর থেকে সেরা 8 বের করে আনার প্রক্রিয়ায় বুধবার চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তি লগ্নে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। সকালে সাভারের আশুলিয়ায় বাইপাল এলাকায় বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সে সময় ছিলেন বাংলাদেশের নৌবাহিনী ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুদ, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ পার্সোনেল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ সহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। জাপানের উত্তরে হোকাইডো অঞ্চলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পে কমপক্ষে 30 জন আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। আগামী কয়েকদিনে আরও শক্তিশালী ঝাঁকুনি হতে পারে বলে সতর্ক করে সবাইকে কমপক্ষে 1 সপ্তাহ উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মাই এনকাউন্টার উইথ রোকেয়া শীর্ষক বক্তৃতা করেছেন স্পেনের শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা এবং সুলতানার স্বপ্নের পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্মের পরিচালক ইসাবেল হারগুয়েরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয় মুক্তিযুদ্ধ জাদুঘরে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি অর্জন উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয়েছে বিশেষ বক্তৃতা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সহ সুলতানার স্বপ্ন চলচ্চিত্রের কলাকুশলীরা। অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবনী এবং সুলতানার স্বপ্ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নিটল টাটা বিশেষ সংবাদ। ইটালির রাজধানী রোমে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইটালির নাগরিকদের পাশাপাশি 23টি দেশের অভিবাসীরা এতে অংশ নেন। বহু ভাষার ব্যানার, পোস্টার এবং শান্তিপূর্ণ স্লোগানে শহরের কেন্দ্রস্থল পরিণত হয় আন্তর্জাতিক সংহতির মিছিলে। ধূমকেতুর সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রবাসীরা কেবল শ্রমশক্তি নয়, ইটালির সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা আরও বলেন, সম্প্রতি বছরগুলোতে ঘৃণামূলক বক্তব্য এবং আক্রমণের ঘটনা বাড়ার প্রেক্ষাপটে এই ধরনের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। ইটালিতে অভিবাসীদের অবদান এবং অধিকার সমুন্নত রাখতে এ ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও জানান অংশগ্রহণকারীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক 56 পয়েন্ট বেড়ে 4,962 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 389টি কোম্পানির 458 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে 93 কোটি 39 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 317টির, কমেছে 35টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। তফসিল ঘোষণার পর থেকে অনুমোদনহীন সব সমাবেশ বন্ধ রাখার নির্দেশ, প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি বৈঠকে সিদ্ধান্ত। প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ, সিইসির তফসিল বক্তব্য প্রস্তুত ও বুধ অথবা বৃহস্পতিবার ঘোষণার সম্ভাবনা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়তে প্রধান উপদেষ্টার প্রত্যয়, নিজস্ব অবদানের স্বীকৃতিতে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান।
এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের নতুন আয়োজন সবুজ সুরের সন্ধানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।